ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আগামীকাল সোমবার থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করা যাবে আপিল। যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। খুলনা ২ আসনে ৪ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই তথ্য জানান। জেলার ৬টি সংসদীয় আসনে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১১ জনের বাতিল হয়েছে। পাবনার ৫টি আসনে যাচাই বাছাই শেষে ৩২ জনের মধ্যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জামালপুরের ২টি আসনে ২১ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দিনাজপুর ৬ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জের ৩টি আসনে ২৭ প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জের 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে ৩২ প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পুলিশের কাছে বাধা ও হুমকি দেওয়ার মামলায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। পরে তাকে নিয়ে মিছিল করেন সংগঠনটির নেতা সমর্থকরা। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসির কক্ষে বসে তাকে হুমকি দিয়ে এভাবে স্মরণ করিয়ে দেন থানায় হামলা ও পুলিশের কর্মকর্তাকে পোড়ানোর কথা। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। গেল শুক্রবার জুলাই যোদ্ধা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইনামুলকে থানায় ছাড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। যদিও পরে গণমাধ্যমে মাহদি দাবি করেন ওসির সঙ্গে বাগবিতণ্ডার সময় মুখ ফসকে বলেছেন ওইসব কথা। নিকট একটি ভুল বার্তা পৌঁছার উপক্রম হওয়ায় প্রকৃত তথ্য দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় মাহদিকে আটক করে পুলিশ। পরে সরকারি কাজে বাধা ও হুমকির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামি করা হয় আরও ২০ জনকে। গ্রেপ্তারের খবরে মাহদি হাসানের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানায় জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী। রাতে বিক্ষোভ হয় রাজধানীর শাহবাগেও। সারা রাত জাগ্রত থেকে সকাল অবধি এখন অবধি কোর্টের সামনে থেকে আমরা অবশেষে সুখবর পেয়েছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো। মামলার ধারাগুলো জামিনযোগ্য হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। আসামির পক্ষে জামিন শুনানি করি লার্নেড কোর্ট তাকে ২০০ টাকার বন্ডে স্থায়ী জামিন প্রদান করেছেন। জামিনে মুক্তির পর মাহদিকে নিয়ে আদালত চত্বর থেকে মিছিল নিয়ে শহরের দিকে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। টিভিসি নিউজ ডেস্ক। ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী ১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে রফিকুল আলম মজনুর জমা দেয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাছাড়া মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার জমা দেয়া মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক। সুষ্ঠু ভোটের মাধ্যমে বেগম জিয়ার আসনটি দলকে উপহার দেওয়ার কথা জানান রফিকুল আলম মজনু। এজন্য নির্বাচনী এলাকার ভোটারদের সহযোগিতা চান তিনি। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে ফেনী ১ আসন গঠিত। এখানে বেগম খালেদা জিয়া ৫ বার নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, যার কারণে আমি সেখানে একজন বিএনপির একজন বিকল্প প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখন আমরা আস্তে আস্তে নির্বাচনী প্রক্রিয়ায় সামনে এগিয়ে যাব। নাটোরে জীবন রক্ষাকারী ওষুধ ব্যবসার আড়ালে চলছে প্যাথিডিন ইনজেকশন, মরফিন ট্যাবলেট সহ বিভিন্ন মাদকের ব্যবসা। এসব ওষুধ সিভিল সার্জন অফিসের অনুমোদন ও ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কেনাবেচা নিষিদ্ধ থাকলেও ফার্মেসির আড়ালে তা চলছে অবাধে।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনের সড়কের নাহার ফার্মেসি, এর স্বত্বাধিকারী শহীদুল ইসলাম পিন্টু। তার ভাই নাটোর আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর। ভাইয়ের আশীর্বাদে পেয়ে যান খুচরা পর্যায়ে প্যাথিডিন ইনজেকশন বিক্রির লাইসেন্স। আওয়ামী লীগের পতনের পর নাহার ফার্মেসিতে ওষুধ কেনাবেচা বন্ধ, তবে অবাধে চলছে প্যাথিডিন নামক মাদক বিক্রি। অভিযোগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তাদের যোগসাজশেই চলছে এই কাজ। শুধু নাহার ফার্মেসি নয়, বেশিরভাগ ফার্মেসিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তাদের যোগসাজশে চলে এই ব্যবসা। আর ব্যবস্থাপত্র ছাড়া প্যাথিডিন বিক্রির কথা অকপটে স্বীকার করেন ফার্মেসি মালিকরা। আপনারা বুঝেন না, সব জায়গায় অফিসে কোনো টাকা ছাড়া কোনো কাজ চলে, যে কোনো অফিসে যান, যে কোনো অফিসে যান। ওষুধের নামটা কি? প্যাথিডিন। এটি সরাসরি টাকা লাগে ওই এইসব ডিপার্টমেন্টে যার যার ইন্সপেক্টর হাত করা আছে, ওই ইন্সপেক্টরের কোটায় পড়ে। কেউ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত কারো কাছে যদি বিক্রি করে এরকম তথ্য বা অভিযোগ থাকলে আমাদের, যেটা আপনি বললেন যে অফিসের, এরকম যদি কোনো সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে আমরা অবশ্যই তদন্ত ব্যবস্থা। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। আমরা আশা করব এই ধরনের স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন ওষুধ থেকে আমরা সবাই সতর্ক থাকব এবং এর মাদকাসক্তি যারা আছেন তাদের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব। অবৈধ মাদক কেনাবেচা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়ায় প্রতিদিন গড়ে 50 জন রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। শয্যা সংখ্যা কম হওয়ায় চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের বেড সংখ্যা 20টি, কিন্তু সরকারিভাবে ডায়রিয়া ওয়ার্ডে কোনো বেড বরাদ্দ নেই। বর্তমানে ডায়রিয়া ওয়ার্ডে 107 জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে শিশু 103 এবং বয়স্ক রোগী 4 জন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন 200 থেকে 250 শিশু ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছে। জনবল সংকটে রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম নার্স। চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড শীতের কারণে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। শীতের সময় শিশুরা রোটা ভাইরাস সহ রোগে আক্রান্ত হয়। এজন্য শিশুদের যত্নে বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেন চিকিৎসক। পৌষের শীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর গন্ধে মেতে উঠেছে রংপুরের ক্ষুদে শিক্ষার্থীরা। নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসবে হারিয়ে যাওয়া পিঠার সঙ্গে পরিচিত হয় নতুন প্রজন্ম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শাহিন স্কুলে এই উৎসবের আয়োজন করে। পৌষের শীতের তীব্রতাকে পাশ কাটিয়ে সকালে পিঠা উৎসবে হাজির হয় ক্ষুদে শিক্ষার্থীরা। আয়োজন করা হয় চন্দ্রপুলি, পাটিসাপটা, মোহিনী, কোকুল, সেমাই পিঠা, রসবার সহ অন্তত 50 পদের বিভিন্ন স্বাদের পিঠা ও মিষ্টান্নের। হারিয়ে যাওয়া অনেক পিঠার সঙ্গে নতুন নতুন পিঠার নাম জানতে পেরে খুশি নতুন প্রজন্ম। উদীয়মান শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন শিক্ষা ও জ্ঞান বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে আশা আয়োজক প্রতিষ্ঠানের শিক্ষকদের। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক ব্যক্তির কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার বুধাইরহাট বাজার সংলগ্ন চেরাগালী ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের তীব্রতায় একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এদিকে সংঘর্ষ বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক সহ 15 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া শেষ দিনে চট্টগ্রাম 8, 9, 10, 13, 14, 15 ও 16 আসনে আরও 15 জনের মনোনয়নপত্র বাতিল হয়। দ্বৈত ভোটার, যথাযথ দলীয় মনোনয়ন প্রদান না করা, ব্যাংক লোন, 1% ভোটারের সত্যতা না পাওয়া সহ বিভিন্ন অভিযোগে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 143 জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে 38 জনের মনোনয়ন বাতিল ও 2 জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়। তবে বাতিল হওয়া প্রার্থীরা তফসিল অনুযায়ী আপিল করতে পারবেন। প্রার্থীগুলোর ভোটারদের সমর্থনের সপক্ষে যেগুলো তদন্তের বিষয় ছিল সেখানে আমরা
অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেয়েছি যে সেই ভোটারদের যাদেরকে তারা তালিকায় দিয়েছিল সেগুলো প্রায়ই আমরা মিথ্যা তথ্য পেয়েছি, সঠিক নয়। সেই ক্ষেত্রে সেগুলো, এছাড়া হলফনামায় অনেক সময় অনেক প্রার্থী তারা বিভিন্ন তথ্য দেয়নি, সেগুলো আমাদেরকে বাতিল করতে হয়েছে। দর্শক, চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই বাছাই আর আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানাবেন। কৌরি, আপনি জানেন চট্টগ্রামে 16টি সংসদীয় আসন, এই 16টি সংসদীয় আসনের মধ্যে 143 জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে দুটি মনোনয়ন স্থগিত করা হয়েছিল, সেই দুটি মনোনয়ন সেটি বৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 38টি যে বাতিল করা হয়েছিল সেটির থেকে দুটি কমেছে। অর্থাৎ সব মিলিয়ে এখন 143 জনের মধ্যে বেশ কয়েকজন প্রার্থী আসলে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আমরা জানি যে চট্টগ্রামে 16টি সংসদীয় আসন, এর মধ্যে বেশ কয়েকটি আসনে অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন, বিশেষ করে জামায়াত, এনসিপি সহ বিএনপি সহ বিভিন্ন দলের আসলে প্রার্থীরা রয়েছেন। এর মধ্যে আজকে 7টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এবং এর মধ্যে চট্টগ্রাম 9 আসন, যেটি চট্টগ্রামের বাকুলিয়া কোতোয়ালি আসন, সেই আসনের যিনি জামায়াত প্রার্থী ডাক্তার এস.এম. ফজলুল হক, তার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়। এবং যে মূলত যে অভিযোগটি আনা হয়েছে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে, সেটি হচ্ছে তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। এর বিপরীতে তিনি যে যুক্তিটি বলেছেন যে তিনি অবশ্য যুক্তরাষ্ট্রের যে এম্বাসি, সেখানে তিনি আবেদন করেছেন ইতিমধ্যে তার নাগরিকত্ব সেটি বাতিল করবার জন্য। বিভিন্ন ছুটির কারণে তিনি সেটি করতে পারেন না এবং পরবর্তীতে তিনি আপিল সহ অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পাবেন সেটিরও আশা করছেন। এবং এর বাইরে আমরা অন্যান্য দলের যে সমস্ত প্রার্থীরা আছে, বিশেষ করে বিএনপির যে সমস্ত প্রার্থীরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকেই তাদের জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়েছেন। কিন্তু একটা শঙ্কার জায়গা সবারই ছিল, যে সেটি হচ্ছে আপনি জানেন যে 5ই আগস্টের পরে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে ব্যাপক অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্রগুলো এখনও যে ব্যাহাত অস্ত্র সেগুলো এখনও উদ্ধার করা যায়নি। তারা প্রশাসনের প্রতি, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেই অস্ত্রগুলো যাতে উদ্ধার করা হয় এবং কালো টাকার ছড়াছড়ি, অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি যাতে নির্বাচনে না হয়, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় সেটির আসলে আহ্বান প্রত্যেক প্রার্থী করেছে। এবং নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারাও যাতে কোনো দলের হয়ে কাজ না করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যাতে তারা কাজ করে সেই আহ্বানে করছেন। পাশাপাশি আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন দলের যারা প্রার্থীরা আছে তাদের সাথে তাদের ব্যাপক কর্মী সমর্থকরা তারা আসছেন এবং যে নানান ধরনের স্লোগান আসলে তারা দিচ্ছেন। এর মধ্যেই উল্লেখযোগ্য যে চট্টগ্রাম 14 আসন, সেই আসনের যিনি বিএনপির প্রার্থী তার বিপক্ষে এলডিপি এবং স্বতন্ত্র যারা প্রার্থী আছেন তারা নানান ধরনের স্লোগান আসলে দিয়েছেন এবং অভিযোগও তারা বিভিন্ন ধরনের করেছেন। তো সব মিলে পাল্টা অভিযোগ শোনা গেছে এক প্রার্থীর বিপক্ষে। আনুষ্ঠানিকভাবে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন তারা নিশ্চয়ই ভোটারদের কাছে যাবেন এবং তাদের যে প্রত্যাশার জায়গা সেটি তারা নিশ্চয়ই তুলে ধরবেন। সেই খবরও নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানাতে পারব। নিশ্চয়ই মুজিব, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। সকালে হুমকি সম্বলিত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তিনি জানান, চিঠিতে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ওসমান হাদির পরিণতি ভোগ করতে হবে এমন হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে প্রেরক হিসেবে মুমিনুল আলম ব্যাটালিয়ন 71 কক্সবাজার নামের সংগঠনের কোঅর্ডিনেটর হিসেবে উল্লেখ করা হয়। তবে তারা কারা এ বিষয়ে কোনো পরিচয় পাওয়া যায়নি। চিঠির সাথে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়। হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের 16টি আসনে দলীয় প্রার্থীর বাইরে বিদ্রোহী প্রার্থী হয়ে বিএনপির বেশ কয়েকজন নেতা নির্বাচন করছেন। নির্বাচনের মাঠে তাদের কেউ দলীয়, কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয়ে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও এরই মধ্যে কয়েকটি আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন অনেক প্রার্থী। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অনড় থাকলে মাথা ব্যথার কারণ হতে পারে দলটির জন্য। যদিও এটিকে নেতৃত্বের প্রতিযোগিতা বলছে দলের হাইকমান্ড।
চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের সবকটিতে প্রার্থী দিয়েছে বিএনপি। এসব প্রার্থীর বাইরে দলটির পদধারী অনেক নেতা নামছেন ভোটের মাঠে। মনোনয়ন যাচাই বাছাইয়ের আগ পর্যন্ত দলীয় প্রার্থীর বাইরে বিভিন্ন পদধারী বিএনপির 9 নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রাউজান থেকে আসনটির সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 2টি মনোনয়নপত্র জমা দেন। একটিতে বিএনপি এবং অপরটি ছিল স্বতন্ত্র প্রার্থী। যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কার মুরাদ কট্টু 20 তারিখ পর্যন্ত বোঝা যাবে। জুলাই অভ্যুত্থানের আগেও রাউজানের যে এগুলো আছে, যাই আছে পুরো আমার হাতে গড়া। তারপরে 5ই আগস্টের পর এটা আরো বড় রূপ নিয়েছে স্বাভাবিকভাবে। দলীয় প্রার্থীর বাইরে বেশিরভাগ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এর মধ্যে যাচাই বাছাইয়ে অনেকে বাদ পড়েছেন। চট্টগ্রাম 14 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি। চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে মনোনয়ন জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চৌধুরী। 22 নভেম্বর লক্ষাধিক জনগণ জলদি হাই স্কুল মাঠে উপস্থিত হয়ে আমাকে আদেশ করেছে নির্বাচন করার জন্য। সেই আদেশ আমাকে মানতে হবে। আমি সর্বশেষ পর্যন্ত আমি লড়াই করে যাব ইনশাল্লাহ। এটিকে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, সমাধানের পথও বলছেন দলের সিনিয়র নেতারা। এগুলো গণতন্ত্রের প্রক্রিয়ার একটি অংশ। প্রতিযোগিতা থাকবে। 17 বছর কোনো বাংলাদেশের নির্বাচন হয় নাই। সকলের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে, কষ্ট করেছে, সুতরাং সকলে তো চাইবে একটা অংশগ্রহণ করতে, কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হবে। চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক এবং প্রয়াত বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানার প্রার্থিতা। মনোনয়ন যাচাই বাছাইয়ের পর শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে কারা থাকছেন বা দল থেকে কাদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে সেটির জন্য অপেক্ষা করতে হবে প্রতীক বরাদ্দ দেওয়া পর্যন্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্যের চাপসহ নানা সংকটেও 2025 সালে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। গেল বছর বন্দরে 34 লাখের বেশি কন্টেইনার ও 13,51,51,812 মেট্রিক টন কার্গো এবং 4,273টি জাহাজ হ্যান্ডলিং করা হয়, যা আগের যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার পরিমাণ 2 লাখ কোটি টাকারও বেশি। 2025 সালে 34 লাখের বেশি কন্টেনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। 2024-এ যা ছিল 32,75,627 টিউএস। আগের বছরের তুলনায় কন্টেনার হ্যান্ডলিংয়ে 4.7%, কার্গো হ্যান্ডলিংয়ে 11.43% এবং জাহাজ হ্যান্ডলিংয়ে 10.50% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমাদের যে এক্সিস্টিং যে স্পেস আছে, এই স্পেসটাকে আরও ম্যাক্সিমাম কতটুকু ইফেক্টিভলি ইউজ করা যায় সেটার জন্য একটা অপটিমাইজেশন করা। ভবিষ্যতে কিন্তু আমাদের আউটার অ্যাঙ্গেলের উপর একটা বড় ধরনের একটা প্রেশার আসবে। সেই জন্য ইতিমধ্যে আমরা একটা গেজেট নোটিফিকেশন করার জন্য মন্ত্রণালয়ে আজকে আমি অনুমোদন করেছি, একটা প্রস্তাব আমরা পাঠাচ্ছি। 2025 সালে বন্দরের রাজস্ব আয় হয়েছে 5,460 কোটি 18 লাখ টাকা, যা 2024-এর তুলনায় 7.55% বেশি। একই বছর সরকারকে 1,804 কোটি 47 লাখ টাকা রাজস্ব দিয়েছে বন্দর। প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবস্থাপনার আধুনিকায়নে এই সাফল্য। আইএসপিএস কোড, যেটা অনুসারে আমাদের পোর্টের নিরাপত্তা রক্ষা করা হয়, এবং বিভিন্ন দেশের অডিটররা এবার এসেছিলেন। আইএসপিএস কোডের এর আগে অনেকবার অডিট হয়েছে। এটা ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ চিটাগং পোর্ট যে আইএসপিএস কোডের 0 অবজারভেশন। এ ধারা অব্যাহত রাখতে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। বন্দরের রেকর্ড পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, এটাতে কিন্তু আমরা বসে থাকলে চলবে না। আমাদেরকে সামনে আরও কীভাবে বেশি বেশি করে বন্দরের হ্যান্ডেলিং ক্যাপাসিটি বাড়ানো যায় সেদিকেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নজর দিতে হবে। বিশ্বের সেরা 100 বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। 2024 সালে কন্টেনার পরিবহন সহ বিভিন্ন সূচকের পরিপ্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়ার্স লিস্ট। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সাথে চুক্তির তৎপরতা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এমন মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত বন্দর নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, জাতীয় সক্ষমতার ভিত্তিতে জাতীয় প্রতিষ্ঠান পরিচালিত হতে হবে। বিশ্বমানের হওয়ার জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিশ্বমানের হতে হলে নিজেদের জাতীয় সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ জানান, 6টি কারণে চুক্তির বিরোধিতা করা হচ্ছে। বলেন, এই চুক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের আন্দোলন গড়ে তোলা হবে। কক্সবাজারের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় সেন্ট মার্টিন থেকে 263 জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। আটক করা হয়েছে 10 পাচারকারীকে। ভোরে টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্ট মার্টিন থেকে 8 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 131 জন বাংলাদেশি নাগরিক, 132 জন রোহিঙ্গা নাগরিক। তারা দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাচ্ছিল। এ ঘটনায় আটক করা হয়েছে 10 পাচারকারীকে। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী সহ জলসীমানায় জেলেদের নতুন আতঙ্কের নাম আরাকান আর্মি। সাগরে মাছ ধরতে গেলেই জলসীমা অতিক্রমের অভিযোগে ধরে নিয়ে যায় বাংলাদেশ থেকে মাছ ধরতে নামা জেলেদের। অনেকেই মাসের পর মাস বন্দী সশস্ত্র এই গোষ্ঠীর কাছে। এতে অনাহারে অর্থাহারে দিন কাটছে পরিবারগুলোর। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের কোনাপাড়া এলাকার বাসিন্দা হামিদা বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী মোহাম্মদ আয়ুব 4 মাস ধরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে বন্দী। 7 সদস্যের পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে তার। খুব কষ্ট বিষ্ট করি ওরে বাসা হাসা লই ওরে কোনরকম চলি দিয়ে যেদিন লতি ধরা হইছে এদিন লতি প্রশাসনে আইরে আইডি কার্ডের ফটোকপি লগিয়ে ছবি লগিয়ে একে একিয়া 3 বা 4 বার লগিয়ে। স্বামী বা সন্তান দীর্ঘদিন আরাকান আর্মির কাছে বন্দী থাকার কারণে সেন্ট মার্টিনে খেয়ে না খেয়ে দিন পার করছেন হামিদার মতো আরো অনেকের পরিবার। আজ আমার নাম আব্দুল্লাহ। আজ আমার জালত গেছে দৌড়ে ফিরাইছে, ফয়েন আছে 5 জন, বেশি দুঃখ। স্থানীয়রা বলছেন, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ভয়ে তারা মাছ ধরতে পারেন না সমুদ্রে। দরিয়ান মাঝে এখন লামিলে মতর ওটা বর্মার যিন নাকি পুলিশ মিলিটারি আছে ই তারা দরিয়ার লইয়ার গই আর আবাসে এখন আর তুই আমার দরিয়ার লাইনতে ডর। গেল বছরের 1 সেপ্টেম্বর নাফ নদী থেকে 18, 27 নভেম্বর 12 এবং সবশেষ 23 ডিসেম্বর নিখোঁজ হন 6 জন জেলে। বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপের 25 জন জেলে আরাকান আর্মির হেফাজতে রয়েছে। বিজিবি বলছে, জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশে নয়, মিয়ানমারের জলসীমা থেকে। বৈধ কোনো কূটনৈতিক চ্যানেল না থাকায় কিছুটা দেরি হলেও জেলেদের ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিছু জেলে আরাকান আর্মির হাতে আটক আছে, তাদের সাথে যোগাযোগ চলমান আছে। তাদেরও কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর তারা ফলো করছে। ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলেদেরকে আমাদেরকে হ্যান্ডওভার করবে। বিষয়গুলো ঊর্ধ্বতনকে জানানো হয়েছে, এমনটি বলছেন জেলা প্রশাসক। এটা আমরা